যেটা বলছিলাম যে পরশুদিন হচ্ছে গিয়ে সরস্বতী পুজো এবং 16,500 রিক্রুটমেন্টের যে রেজাল্ট বেরিয়েছিল সেটা সরস্বতী পুজোর দিনেই বেরিয়েছিল। দিনে বলতে হচ্ছে কি, সরস্বতী পুজোর যেদিন তার ঠিক আগের দিন রাতে 12টার পরে রেজাল্ট বেরিয়েছিল। অনেক স্টুডেন্ট আমাকে ওইটাই আমাদের অনেক স্টুডেন্টও চাকরি পেয়েছিল। তো সেই জায়গা থেকে তারা চাকরি করছে অলরেডি, বিভিন্ন জায়গায় দূরে দূরে পোস্টিং ছিল, আজকে অনেকের কাছে চলে এসছে। পরের বছর মানে আগের বছর যে 9,000+ রিক্রুটমেন্ট হলো সেটাও রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়ে গেল এবং সেখান থেকেও শেষ 2,000 জন চাকরি যাদের 20-22-এর ডিএলএ ছিল তারাও কিন্তু লিস্ট প্রত্যেকটা জেলায় চলে গেছে এবং তারাও সুখবরের বিষয় হচ্ছে তাদেরও কাউন্সেলিং হচ্ছে এবং তারাও জয়েন করতে চলেছে। তো নেক্সট হচ্ছে তোমাদের, আশা করব প্রত্যেকেই ভীষণ ভালোভাবে প্রিপারেশন নাও এবং চাকরি পাওয়ার দিকে ভীষণ ভালোভাবে এগিয়ে যাও, এটুকুই বক্তব্য আমার। তো আজকের আমাদের যেটা টপিক, টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়ালস, একদমই সহজ একটি টপিক এবং এখানে প্রত্যেকেই এই টপিকটি কিন্তু করে এসছো, জেনে এসছো ডিএলএড এ। তো সেই টপিকটাই আমরা পড়ব। সহজ টপিক, বোঝানোর খুব বেশি যে কিছু আছে সেটাও না, তা সত্ত্বেও পড়াতে হবে, পড়াবো, একটু ভালো করে বুঝে নাও এবং যার যেখানে প্রশ্ন সে করবে। কালকে এবং পরশু, এক মিনিট দাঁড়াও, আমি একটু জাস্ট হেডফোনটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, কালকে কালকে এবং পরশু দিন, মানে সরস্বতী পুজোর দিন কালকে, এই দুদিন তোমাদের অফ থাকবে, কোনো ক্লাসই হবে না। আর শনিবার দিন ম্যাথামেটিক্স ক্লাস আছে। ম্যাথামেটিক্সের দিন ম্যাথামেটিক্স হবে, এখন অবধি খবর হবে, তা সত্ত্বেও কোনো কারণে যদি এদিক ওদিক হয় সেটা আমি জানিয়ে দেব। ম্যাথামেটিক্স টিচার, উনি আগে স্কুলে চাকরি করতেন, সেটা ছেড়ে দিয়ে এখন পিএসসির আরেকটা বড় পোস্টের চাকরি পেয়েছেন, অ্যাকাউন্টস ফিনান্স ডিপার্টমেন্টে। তো ওনার রিসেন্টলি পোস্টিং হলো, কালকেই জয়েন করেছেন। তো সেই জায়গা থেকে যেহেতু নতুন চাকরিতে জয়েন করলে একটু এদিক ওদিক হয় জানো নিশ্চয়ই। আর আমাদের তো অনলাইন সেট আপ, তো উনি বাড়িতে আছেন না ওখানেই আছেন তাও আমি জানি না এখন অবধি, আমাকে শুধু জানালেন যে স্যার জয়েন করেছি। তো সেই জায়গা থেকে যদি শনিবারের দিনটায় এদিক ওদিক হয় উনি ঠিক ক্লাস করিয়ে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। শুনতে পেলে কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যে দেখো ওনারও এই চাকরির পরীক্ষাটা কতদিন আগের, 15 সালে না 16 সালে পরীক্ষা দিয়েছিল, আজকে এত বছর পর সেই পরীক্ষা ঝুলেছিল। এখন রিক্রুটমেন্ট হলো, অন্য চাকরি করতো স্কুলে, সেটা ছেড়ে এখন এই চাকরিতে জয়েন করলো। তো বেটার অপশন মানুষ পেলে সামনের দিকে এগিয়ে যায়, তোমরা আশা করি ভালোভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। তো টিচিং লার্নিং মেটেরিয়ালস টিএলএম, যেখানে আমরা টেক্সট বুক মাল্টিমিডিয়া মাল্টি লিঙ্গুয়াল রিসোর্স টু ইউজড ইন ক্লাসরুম টিচিং, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে পড়াশোনার সহযোগী যে উপকরণ আমরা ব্যবহার করি সেটা নিয়ে আজকে ক্লাস। তাহলে টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস প্লে আ ক্রুশিয়াল রোল ইন এডুকেশন প্রসেস। আমরা সবাই জানি যে শিক্ষার যে প্রসেস সেখানে টিচিং লার্নিং মেটেরিয়ালস এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে প্রোভাইড দ্য ফাউন্ডেশনস ফর স্টুডেন্ট টু অ্যাকোয়ার নলেজ স্কিলস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট ম্যাটার। তারা অবশ্যই ছাত্রছাত্রীদের জ্ঞান এবং তাদের দক্ষতা এবং সেই বিষয়টিকে আরো সহজভাবে বোঝানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিচিং লার্নিং মেটেরিয়ালস। They also an essential tool for teachers to effective convey their lesson plans and objectives. এছাড়াও এটা খুবই গুরুত্বপূর্ণ টিচারদের জন্য, কারণ যে কোনো একটি টপিককে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য টিচিং লার্নিং মেটেরিয়ালসের কোনো বিকল্প হয় না। অ্যান্ড এফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস ক্যান বি, এই নিচে যা যা পড়বো সেগুলো টিচিং লার্নিং মেটেরিয়ালসের বিভিন্ন রকমের এফেক্টিভ যেগুলো গুরুত্বপূর্ণ টিচিং লার্নিং মেটেরিয়ালস আছে সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। এইবার টিচিং লার্নিং মেটেরিয়ালস এর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা জানবো টিএলএম এর পারপাস কি, মানে কোন পারপাসের জন্য আমরা টিএলএম ব্যবহার করি, মানে কি কারণে আমরা টিএলএম ব্যবহার করি। এইটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঘুরিয়ে, ওই টিএলএম এর বলতো যে রেডিও কি জাতীয় টিএলএম
বা ডেরিভেশন কি জাতীয়, টিএলএম, এগুলো আসতো 2014 সালের টেটেও এই ধরনের প্রশ্ন এসেছিল। কিন্তু এখন আর এই ধরনের প্রশ্ন আসবে না, এগুলো খুব পাতি এবং সহজ প্রশ্ন, এগুলো আসবে না। কিন্তু দেখো, পারপাস অফ টিএলএম এর কি কি উপযোগিতা রয়েছে বা কি কি ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা জানি, সেখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। তো নাম্বার 1 বলছে মোটিভেট লার্নার্স। খুব গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য টিএলএম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে টিএলএম হেল্পস ইন ক্যাপচারিং দ্য অ্যাটেনশন অফ লার্নার্স ইন ক্লাসরুম। একটা ক্লাসরুমে ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ধরে রাখার জন্য, তাদের মনোযোগ ধরে রাখার জন্য টিএলএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। TLM provides a variety of stimulus which helps in making classroom reaching most effective। অর্থাৎ ক্লাসরুমে কিছু স্টিমুলাস বা উদ্দীপক সরবরাহ করে, অর্থাৎ নর্মালি পড়া শুনতে যেরকম লাগে তার থেকে অনেক ভালো লাগে যদি আমরা টিএলএম ব্যবহার করি। ফলে কিছু উদ্দীপক অর্থাৎ এর মধ্যে রয়েছে যেগুলো কি করছে, ক্লাসরুমকে আরো বেশি পরিমাণে এফেক্টিভ বা আকর্ষণীয় করে তুলছে। এবং নাম্বার 2 বলছে হেল্প ইন লঙ্গার রিটেনশন অফ ইনফরমেশন। কোন একটা ইনফরমেশনকে খুব এলাবোরেটলি, খুব ভালোভাবে বোঝানোর জন্য টিএলএম খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করে। The more the number of sensory channels involved in interacting with TLM, the longer will be retention of information। এটা একটু জেনে রাখো, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এর মাধ্যমেই আমরা কোনো কিছু গ্রহণ করি। তাহলে সেই ক্ষেত্রে যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করা যাবে তত বেশি পরিমাণে কোনো একটি পড়া মনে থাকবে। অর্থাৎ এই মুহূর্তে তোমরা দেখো শুধুমাত্র শুনছো, এখন যদি আমি কোনো কিছু দেখিয়ে তোমাদেরকে পড়াই তাহলে তুমি দেখবে প্লাস শুনবে। অর্থাৎ এখন তোমার কান ব্যবহার হচ্ছে, এরপরে কান, চোখ সব ব্যবহার হবে। এবং যদি এইরকম যত পরিমাণে সেন্স ব্যবহার করা যাবে তত পরিমাণে পড়াশোনা আরো ভালো হবে। এবার ধরো ক্লাসরুমে বাচ্চাদের যখন তুমি পড়াচ্ছ, 2, 3 বা 1 এর বাচ্চাকে পড়াচ্ছ, ধরো বরফ যে ঠান্ডা সে সেটা জানে না, বা নুন খেতে যে নুনটা সে সেটা জানে না। তাহলে সেই ক্ষেত্রে যদি বরফ সম্পর্কে কিছু পড়াও, তাহলে তাকে সে তোমাকে দেখতে পাচ্ছে, তুমি বলছো সেটা শুনছে। আবার ধরো একটা বরফের টুকরো তার হাতে দিলে, তাহলে সে স্পর্শ করতে পারছে, তাহলে সে আর কোনোদিন ভুলবে না যে বরফ ঠান্ডা হয়। তাহলে সেই ক্ষেত্রে যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করা যাবে পড়াশোনার মানে পড়ার বিষয়টা তত বেশি পরিমাণে গ্রহণযোগ্যতা হবে বা তত বাড়বে। তাহলে টিএলএম এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা রিটেনশন হিসেবে কাজ করে। ফেসিলিটেট হলিস্টিক লার্নিং। হলিস্টিক মানে তো জানোই, অলরাউন্ড একটা ডেভেলপমেন্টের কথা বলেছে। অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই টিএলএম কি করছে, ফেসিলিটেট হিসেবে কাজ করছে, অর্থাৎ ঠিক কিছু ভূমিকা পালন করছে। To achieve varied objective and varied learning experience need to be provided, which can be done through the use of TLM। অর্থাৎ টিএলএম ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই হলিস্টিক যে লার্নিং সেখানে অনেক বেশি প্রোগ্রেস করতে পারি। Helps in the organizing classroom teaching. You can use virtual or verbal TLM to present accurate data in sequentially and organized manner. This helps teacher to verbal and visual communication in classroom. Thus, you may use TLM to overcome shortcomings in the verbal or the visual communication। অর্থাৎ এই টিএলএম কি করছে, হেল্পস ইন অর্গানাইজিং ক্লাসরুম টিচিং। কোন একটা ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে তুমি তো অনেক কিছু বলতে পারবে না, যেহেতু তোমার কাছে সময়টা খুব কম আছে। তাহলে সেই জায়গা থেকে যতটুকু তোমার সময় আছে সেই সময়ের মধ্যে যদি কোনো একটা ক্লাসরুমকে খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে করতে চাও, তাহলে অবশ্যই টিএলএম তোমাকে হেল্প করবে। একটা ক্লাসরুম অর্গানাইজ করতে টিএলএম ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? একটু কথা বলতে হবে। শুনতে পাচ্ছ আমার কথা? একটু রেসপন্স করো। না স্যার, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, তাই তো? দেখো নেক্সট পয়েন্ট কি বলছে, TLM shows application of theoretical knowledge into practical applications। TLM সাধারণত কোনো থিওরিটিক্যাল নলেজ তোমার যেটা রয়েছে সেই নলেজটাকে প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে অনেক বেশি সহযোগিতা করবে। এবং স্যার আপনার ভয়েস
ব্যাক করছে আরেকবার বলুন। টিএলএম এর ক্ষেত্রে কি করবে, যেটা তোমার হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, মানে তুমি বইয়ে যেটা পড়েছো সেইটাকেই যখন প্র্যাকটিক্যালি কাউকে দেখানো হচ্ছে, সেটা তোমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। ঠিক আছে, এর দিকে আর কোনো অসুবিধা বলো? টিএলএম shows application of নেই। মেকিং লার্নিং ফান, পড়াশোনার ক্ষেত্রে বর্তমানে কি করতে করে যে টিএলএম ভীষণ পরিমাণে একটা পড়ানোর যে অবজেক্ট রয়েছে সেগুলোকে আনন্দদায়ক পাঠের মাধ্যমে মানুষজন স্টুডেন্টদের কি করতে করে শেখানোর জন্য সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে টিএলএম একটা ফান অর্থাৎ আনন্দদায়ক পড়াশোনার জন্য এই টিএলএম অবশ্যই দায়ী বা টিএলএম কাজ করে। তাহলে দেখো কি বলেছে, help in making learning fun in classroom. Students enjoy the novelty and handling new objectives and learn new concept through them. অর্থাৎ টিএলএম এর মাধ্যমে বেসিক্যালি স্টুডেন্টরা কি করছে, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন আইডিয়াস, এগুলোকে তারা ফান এর মাধ্যমে অর্থাৎ খুব আনন্দদায়ক একটা পরিবেশে বা খুব মজা করে সেই বিষয়গুলোকে শিখে ফেলতে পারছে। And TLM facilitates the formation and attainment of the concept among children. কোন একটা কনসেপ্টকে আরো সুন্দরভাবে বোঝানোর ক্ষেত্রে বা আরো ভালোভাবে বোঝার ক্ষেত্রে টিএলএম কাজ করে। দে concentrate the abstract concept through student able to understand them and not resort to rote learning. অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করার ক্ষেত্রে, কোন একটি বিষয় বোঝার ক্ষেত্রে টিএলএম এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বিষয় হচ্ছে এখান থেকে তোমাকে কি করতে হবে, এখানে যে পয়েন্টগুলো রয়েছে না 1 2 3 4 করে, যেগুলো বোল্ড করে দেওয়া আছে, এই বোল্ড গুলোকে তুমি একটু মনে রাখবে, তাহলেই দেখবে পয়েন্ট হিসেবে তোমার কাছে মনে থেকে যাবে যে এখানে টিএলএম কি কি কাজ করে, মানে টিএলএম এর ভূমিকাটা বেসিক্যালি কি কি রয়েছে। এই হলো বিষয়। এবার এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। স্যার রোট লার্নিং মানে কি? Learning fun in classroom. Students enjoy the novelty and handling new objectives and learn new concept through them. অর্থাৎ টিএলএম এর মাধ্যমে বেসিক্যালি স্টুডেন্টরা কি করছে, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন আইডিয়াস, এগুলোকে তারা ফান এর মাধ্যমে অর্থাৎ খুব আনন্দদায়ক একটা পরিবেশে বা খুব মজা করে সেই বিষয়গুলোকে শিখে ফেলতে পারছে। Help in making learning fun in classroom. Students enjoy the novelty and handling new objectives and learn new concept through them. অর্থাৎ টিএলএম এর মাধ্যমে বেসিক্যালি স্টুডেন্টরা কি করছে, নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন আইডিয়াস, এগুলোকে তারা ফান এর মাধ্যমে অর্থাৎ খুব। হ্যাঁ, একজন প্রশ্ন করছিলে ওখানে রুট লার্নিং বলতে বুঝিয়েছে যে নট রেস্টোর টু রুট লার্নিং, উপর উপর শিক্ষার থেকে খুব গভীর পাঠের মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বাড়িয়ে তোলে হচ্ছে কি টিএলএম, এটাই বলতে চাইছি। টাইপ অফ টিচিং লার্নিং মেটেরিয়ালস, এবার আমরা কিছু টিচিং লার্নিং মেটেরিয়ালস সম্পর্কে জানবো, অর্থাৎ কি কি টাইপের রয়েছে, ঠিক আছে, কত ধরনের রয়েছে। এটা তোমরা অলরেডি জানো, এগুলো সব ডিএলএড এর রয়েছে। সর্বপ্রথম আমরা জানি যে অডিও এবং ভিজুয়াল, জানো নিশ্চয়ই, যেটা শোনা যায় সেরকম টিএলএম। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন মানুষের ভয়েস, আমার ভয়েস তোমরা শুনছো, রেডিও ইত্যাদি। আর হচ্ছে গিয়ে ভিজুয়াল, যেগুলো দেখা যায়, দেখা যায় তো জানোই, যত ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে বই, ম্যাগাজিন, এগুলো সবই হচ্ছে গিয়ে ভিজুয়াল, দেখা যায় ইত্যাদি। এবার এই দেখা যায় এর মধ্যে আবার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে কি প্রজেক্টেড এবং একটা নন প্রজেক্টেড, ঠিক আছে। প্রজেক্টেড মানে যেটাকে প্রজেক্ট করা যায়, অর্থাৎ ওই যে টেলিভিশনের মাধ্যমে বা আমরা প্রজেক্টরের মাধ্যমে যেটাকে শো করতে পারি। আর নন প্রজেক্টেড হচ্ছে গিয়ে যেটাকে শো করা যাবে না কিন্তু যেটা তুমি দেখাতে পারবে, যেমন চার্ট, ম্যাপ, ডায়াগ্রাম, এগুলো সবই নন প্রজেক্টেড হচ্ছে গিয়ে টিএলএম এর মধ্যে পড়ছে। এবার এই টিএলএম এর এই যে ভাগগুলো আছে এখানে যা যা রয়েছে এটা একটুখানি পড়তে হবে, এগুলোর মধ্যে বোঝার তেমন তো কিছু নেই। এখান থেকে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে ডায়াগ্রাম কি জাতীয় টিএলএম,
অর্থাৎ ভিজুয়াল, অডিও, না অডিও ভিজুয়াল, এরকম হঠাৎ করে কোনো একটা এখানে নাম দিয়ে দেবে, সেইটা থেকে প্রশ্ন আসতে পারে। যেমন বললো গ্লোব, কি জাতীয় টিএলএম? যদিও এগুলো খুব সহজ প্রশ্ন, এগুলো এখন এতটা সহজ কয়েক বছর ধরে আসছে না, তা সত্ত্বেও বলে দিচ্ছে আগে আসতো। টেপ রেকর্ডার কি জাতীয় টিএলএম? এগুলো আগে আসতো, এখন আসে না, কিন্তু হয়তোবা কোনো কারণে আসলেও আসতে পারে। এবার অডিও ভিজুয়াল টিএলএম, অর্থাৎ যেটাকে তুমি শুনতেও পারবে প্লাস দেখতেও পারবে, এরকম টিএলএম যেমন টেলিভিশন, কম্পিউটার, শোনাও যায় দেখাও যায়। তাহলে দিস আর দ্য প্রজেক্টেড এইডস হুইচ ইউজ বোথ দ্য অডিটরি অ্যান্ড ভিজুয়াল সেন্সেস টু এনহ্যান্স লার্নিং. The greatest advantage of these is they are the closest repetition of reality. And these include motion picture, film, television, video, discuss, etc. ঠিক আছে? These are the projected aids which use both auditory and visual senses. এক্ষেত্রে তোমরা জানো যে যেহেতু অডিও ভিজুয়ালের কথা বলা হয়েছে, তাই এক্ষেত্রে কি করবে, অডিও ভিজুয়ালের ক্ষেত্রে দেখাও যাবে প্লাস হচ্ছে শোনাও যাবে, তাই তো? এবং আমি আগেই বলে দিলাম যে কম্পিউটার, টেলিভিশন তো আগে খুবই মানে পাওয়ারফুল একটা মাধ্যম ছিল বোঝার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, these are the projected aids which use both auditory and visual senses to enhance learning. অর্থাৎ এই জাতীয় টিএলএম বেসিক্যালি শোনাও যাবে এবং দেখাও যাবে, এবং সেটা শিক্ষাকে বা লার্নিংকে আরো বেশি পরিমাণে এনহ্যান্স করবে। The greatest advantages of these is they are the closest representation of reality. অর্থাৎ একদম রিয়েল কোনো একটা জিনিসকে যদি আমরা দেখাতে চাই, কোনো একটা পড়াশোনার কোনো একটি বিষয়কে যদি আমরা বোঝাতে চাই, তাহলে সেটা রিয়েলিটি দিতে পারবে এই অডিও ভিজুয়াল টিএলএম। দিস ইনক্লুড মোশন পিকচার, ফিল্ম, টেলিভিশন এবং ভিডিও ক্যাসেট ইত্যাদি। এগুলো তো সবাই জানো, এবং এর সঙ্গে নতুন যুক্ত হচ্ছে মাল্টিমিডিয়া, তার মানে কম্পিউটার। এখানে একটা চার্ট করে দেওয়া আছে, এটা একটু দেখে নেবে। ভিজুয়ালকে দুভাবে ভাগ করা যায়, প্রজেক্টেড, নন প্রজেক্টেড। সেখানে কি কি আছে এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, বুঝে নেবে এটা। এবার এর সঙ্গে আরো বেশ কিছু টিএলএম এর রয়েছে, মানে যে টিএলএম গুলো আমরা সচরাচর ব্যবহার করতে পারবো না, যেগুলো ব্যবহার করতে গেলে আমাদের একটু সেট আপ দরকার আছে, ল্যাঙ্গুয়েজ সেট আপ দরকার আছে, নাহলে আমরা পারবো না। এবার যতগুলি আমি বললাম তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, তারপর আবার পড়াবো। These are the projected aids which use both auditory and visual senses to enhance learning. অর্থাৎ এই জাতীয় টিএলএম বেসিক্যালি শোনাও যাবে এবং দেখাও যাবে, এবং সেটা শিক্ষাকে বা লার্নিংকে আরো বেশি পরিমাণে এনহ্যান্স করবে। The greatest advantages of these is they are the closest representation of reality. অর্থাৎ একদম রিয়েল কোন একটা জিনিসকে যদি আমরা দেখাতে চাই, কোন একটা স্যার বলছি প্রজেক্টেড আর নন প্রজেক্টের মধ্যে ডিফারেন্সটা একটু বলে দেবেন? এই অডিও ভিজুয়াল টিএলএম আরেকবার বলো। ওই প্রজেক্টেড আর নন প্রজেক্টেড, হুম, ওটার ডিফারেন্সটা একটু বলুন না। প্রজেক্টেড এবং নন প্রজেক্টেড হচ্ছে, প্রজেক্টেড কি, যেটাকে আমরা মুভ করাতে পারবো, দেখাতে পারবো। যেমন ধরো তুমি একটা সিনেমা বা কোন একটা সিনেমা তুমি দেখাতে পারছো, যেখানে সবাই মুভ করছে, ঘোড়া দৌড়াচ্ছে, এগুলো দেখাতে পারছো, এটা প্রজেক্টেড। আর নন প্রজেক্টেড ক্ষেত্রে কি হচ্ছে যে 2 ডাইমেনশন এন্ড 3 ডাইমেনশন একটা কনসেপ্ট আসছে। অর্থাৎ 2 ডাইমেনশন আমাদের যে জ্যামিতি যে চিত্রগুলো আছে, যেখানে ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি, এগুলোকে, এই ডাইমেনশন গুলোকে নন প্রজেক্টেডের মাধ্যমে আমরা দেখাতে পারছি। আর প্রজেক্টেডের মাধ্যমে তোমরা মুভিং, একটা আমি বলে দিলাম যে তুমি কোনো কিছু মুভিং দেখাতে পারছো। আবার তুমি স্টিল, অর্থাৎ স্টিল হচ্ছে গিয়ে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন দেখাই তখন কোনো স্টিল কিছু দেখাতে পারি, অথবা আমরা যখন পিপিটি করে দেখাই সেটাও করতে পারবো, অথবা আমরা চার্ট যেগুলো করি, অর্থাৎ ডিএলএড বা বিএড করতে গিয়ে যে চার্ট তৈরি করেছো, সেগুলো এই প্রজেক্টেড টিএলএম এর এক্সাম্পল বেসিক্যালি। এইবার আরো কয়েকটা উন্নত ধরনের টিএলএম এর কথা আমরা বলবো, সেটা হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। The place where the student can hear the language using headphone is the language laboratory.
আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে কি করতে পারি, বেসিক্যালি শিশুদের মানে বাচ্চাদের ক্ষেত্রে আমরা তাদের যে প্রোনাউন্সিয়েশন এটাকে উন্নত করতে পারি বা এটাকে আরো ভালোভাবে শেখাতে পারি। তো তার জন্য কি করতে হয়, এখানে বেসিক্যালি কম্পিউটার থাকে এবং সঠিক প্রোনাউন্সিয়েশন থাকে, এবং সেখানে আমরা এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরির মাধ্যমে তাদেরকে শেখাতেও পারি, তাদের যে উচ্চারণগুলো তারা সঠিক করছে কিনা সেটাও দেখাতে পারি। তার জন্য বলেছে দ্য প্লেস হোয়ার দ্য স্টুডেন্ট ক্যান হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইউজিং হেডফোন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, অর্থাৎ যেখানে হেডফোনের মাধ্যমে স্টুডেন্টরা শুনতে পারবে সেটাই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। These laboratories are established keeping in view the student may get good opportunity to develop good listening skills and to develop the speaking skills. The learners are encouraged to record their voice and hear correct with help of tutor. অর্থাৎ এক্ষেত্রে কিছু টিউটরের মাধ্যমে লার্নার্সটা কি করে, কোনো একটি তাদের যে ভয়েস মানে যেগুলো তারা শিখছে সেগুলোকে আরো ভালোভাবে এনহ্যান্স করতে পারে বা সঠিক প্রোনাউন্সিয়েশন গুলোকে শিখতে পারে। তাহলে দেখো এখানে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি করছে, স্টুডেন্টদের একটা করে অপরচুনিটি দিচ্ছে শেখার ক্ষেত্রে। এখানে বলেই দিয়েছে দ্য স্টুডেন্টস মে গেট গুড অপরচুনিটিস টু ডেভেলপ গুড লিসনিং স্কিলস অ্যান্ড টু ডেভেলপ দ্য স্পিকিং স্কিলস, অর্থাৎ তাদের লিসনিং শোনা এবং তাদের বলার যে স্কিলস সেগুলোকে আরো বেশি পরিমাণে এনহ্যান্স করার জন্য বা ডেভেলপ করার জন্য এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তাহলে পালন করছে। The learners are encouraged to record their voice and hear and correct with help of tutor, অর্থাৎ তারা সঠিক প্রোনাউন্সিয়েশন শেখার জন্য কি করতে পারছে, টিউটরের সহযোগিতা নিয়ে, অর্থাৎ একজন টিচার বা এডুকেটরের সহযোগিতা নিয়ে তারা সঠিক কারেক্ট যে প্রোনাউন্সিয়েশন গুলো সেগুলো খুব সঠিকভাবে শিখে যাচ্ছে। অথবা তারা নিজেরা যখন কিছু বলছে সেটা সঠিক কিনা সেটা বারবার তাদেরকে আবার রিপিটেডলি শোনানোর মাধ্যমে সেটাও তাদেরকে শুধরে দেওয়া যাচ্ছে বা শেখানো যাচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। এতে কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, দেখছি কেউই কোনো প্রশ্ন করছে না। টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনালের ডিফারেন্সটা একটু বলবেন? গুড লিসনিং স্কিলস এন্ড টু ডেভেলপ দ্য স্পিকিং স্কিলস, অর্থাৎ তাদের লিসনিং শোনা এবং তাদের বলার যে স্কিলস সেগুলোকে আরো বেশি পরিমাণে এনহ্যান্স করার জন্য বা ডেভেলপ করার জন্য এই ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তাহলে পালন করছে। The learners are encouraged to record their voice and hear and correct with, আরেকবার বলো, শোনা যায়নি। বলছি যে টু ডাইমেনশনাল আর থ্রি কেটে ডাইমেনশনালের যাচ্ছে। ডিফারেন্সটা এটা তো ত্রিভুজের ত্রিভুজ চতুর্ভুজ তারপরে এগুলো ধারণা আসছে, ওখানে আছে টু ডাইমেনশনাল ফিগার, থ্রি ডাইমেনশনাল ফিগার, এগুলো আছে, এটা একটু দেখে নিও। এটা চ্যাপ্টারটা কিন্তু সহজ, খুব একটা কঠিন, একদম সহজ, মানে পড়ানো তেমন কিছু নেই, তাও পড়াতে হবে বলে পড়ানো। দেখি সবাই শুনতে পাচ্ছে কিনা, একটু নাম ধরে ডাকি সবার, কারো তো সারা শব্দ আজকে পাচ্ছি না। সবার বাড়িতে কি সরস্বতী পুজো হচ্ছে তো? আচ্ছা, অনিতা হেমব্রম, অপর্ণা, বাপি মাহাতো, দিশা, বিদিশা ভৌমিক, একটু সাড়া দিতে হবে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বিলকিস, দেবাশিস, হ্যাঁ দেবাশিস সর্দার, কল্যাণ চন্দ্র, মৌমিতা প্রধান, প্রশান্ত গায়েন, ডেলি ক্লাস করে প্রশান্ত, পূজা বসাক, স্যার শুনছি। রক্তিমও রয়েছে, হ্যাঁ ঠিক স্যার। আছে, সত্যজিৎ রয়েছে, শুনতে পাচ্ছি। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠাও ডেলি ক্লাস করে, শিপ্রা, বেশ অনেকদিন পরে দেখছি শিপ্রাকে, শোভায়ন ঘোষ রয়েছে, না, সৌরভ, আমি রেগুলার ক্লাস করি এখন। হ্যাঁ বেশ, তৃষা পাল, আচ্ছা বেশ, ঠিক আছে। আমি তোমাদেরকে এই পুজোটা মিটুক, আমি কিন্তু তোমাদের একটা টেট পরীক্ষা নেবো এর মধ্যেই, এবং পুরো গোটা ফুল সিলেবাসের উপরে ভালো করে একটু রিভিশন স্যার দিতে থাকো। আর লাস্ট স্যার বলবো, বলছি তোমাদের কিন্তু নোটিশ আসবে, একদম কনফার্ম থাকো, নোটিশ তোমাদের কিন্তু আসবে। আপার প্রাইমারি তো আসবে, এটুকু আমি কনফার্ম, প্রাইমারির ক্ষেত্রে হয়তো লেট হতে পারে, আপার প্রাইমারি নোটিশ আসছে সামনে। বলো, কে বলছিলে কিছু একটা? স্যার বলছি পিএলএম কে এখন এলটিএম বলা বেশ হ্যাঁ, যুক্তিযুক্ত কেন স্যার? বলে দেবো সেটা, ঠিক আছে, বলে দেবো। আমরা একটু শেষ করে ফেলি, তোমার প্রশ্নের উত্তর দেবো, ঠিকই বলেছো।
এইবার লাস্টের দিকে চলে এসেছে, একটা হচ্ছে কম্পিউটার এইডেড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে একটা প্রশ্ন সবার প্রথমে আসে, সিএএল এটা কি, মানে সিএএল এর ফুল ফর্ম কি? কম্পিউটার এইডেড লার্নিং, এটা প্রথমেই জেনে নাও। তাহলে কম্পিউটার এইডেড লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ টু প্রোভাইড টিচিং মেটেরিয়ালস থ্রু কম্পিউটার। এখন যেহেতু বিষয়টা একটু সহজ, আগে যেমন প্রজেক্টর ছিল, এটা ছিল, ওটা ছিল, এখন একটা কম্পিউটারের মাধ্যমে সবকিছু শেখানো যায়। তাহলে কম্পিউটারের মাধ্যমে যখন আমরা টিচিং লার্নিং মেটেরিয়ালসকে প্রোভাইড করি, তখন সেটাকে আমরা কম্পিউটার এইডেড লার্নিং বলছি। তাহলে ইউজ অফ কম্পিউটার ইন টিচিং ইজ স্টিল অন দ্য এজ অফ ডেভেলপমেন্ট এন্ড ইনোভেশন, and the computer technology has brought multimedia package, that is to say the program are developed with all kinds of media and hands for the production। অর্থাৎ এই সমস্ত ধরনের প্রোডাকশন, রিপ্রেজেন্টেশন, প্রেজেন্টেশন সব তোমরা করতে পারবে এই কম্পিউটারের মাধ্যমে। ইন দিস প্রেজেন্টেশন, টেক্সট, গ্রাফিক্স, অডিও ভিজুয়াল, এভরিথিং ইউ ক্যান ডু উইথ দিস কম্পিউটার। And the computer is still multimedia system as the can do the function of DVD, VCD, pen drive, VCR ইত্যাদি। এখানে ভিসিডি, ডিভিডির কথা বলেছে, যদিও ডিভিডি ইত্যাদি এগুলো সব অবসোলেট হয়ে গেছে, এখন এগুলো ব্যবহার হয় না। পেন ড্রাইভের থেকে উন্নত ধরনের পদ্ধতি এখন বেরিয়ে গেছে, তো সেই জায়গা থেকে এগুলো সবই আগের, ব্যাকডেটেড হয়ে গেছে। কিন্তু আগে এগুলো ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল, সবার বাড়িতে আগে সেই টেপ রেকর্ডার, ক্যাসেট থাকতো, এগুলো তো সব এখন জীবাশ্ম হয়ে গেছে, উঠে গেছে। কারণ দিনে দিনে আমরা অনেক উন্নতির পথে যাচ্ছি, বিশেষ করে টেকনোলজির দিক থেকে। তাহলে ইত্যাদির মাধ্যমে আমরা কম্পিউটার এইডেড লার্নিং কে গুরুত্ব দিতে পারি। এবার আসবো আমরা ক্যারেক্টারাইজ টপিক গুড বুক। এটা কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, অর্থাৎ একটা ভালো বইয়ের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। কেন বইয়ের কথা বললো? তার একটা কারণ, বই ক্লাসরুমে কিন্তু এক সব থেকে বেস্ট টিএলএম, ঠিক আছে? তো সেই জন্য একটা ভালো বইয়ের কি কি গুণাবলী থাকতে হবে, এইটা আমরা এই জায়গা থেকে পড়ব। দেখো কি বলেছে, একটা ভালো বই, দা ওয়ার্ডস এন্ড কম্পোজিশনস আর কনসিয়াস গ্রেডেড, অর্থাৎ সঠিকভাবে কম্পাইলড হবে, কোনো লেখা ছোট বড় ইত্যাদি হবে না, সঠিকভাবে সুদর্শন হবে বইয়ের লেখাগুলো। একটা ভালো বইয়ের কথা বলেছে। এবার নেক্সট বলছে, দেখো, নো ডিফিকাল্ট এন্ড নিউ ওয়ার্ডস আর আননেসেসারিলি ইউজড ইন কোয়ালিটি টেক্সট বুক। কোয়ালিটি টেক্সট বুকের ক্ষেত্রে কঠিন, দুর্বোধ্য শব্দ ইত্যাদি আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? কারণ এটা সাধারণ ছেলে মেয়েদের জন্য দেয়া হচ্ছে, সেই কারণেই আমরা এখানে ব্যবহার করব না, ঠিক আছে? নেক্সট বলেছে, নো ডিফিকাল্ট অ্যান্ড নিউ ওয়ার্ডস, পরবর্তী স্টুডেন্ট মাস্ট বি কমফোর্টেবল উইথ দ্য সাইজ অফ টেক্সট, অর্থাৎ যে টেক্সট ব্যবহার করা হবে সেগুলো যাতে সঠিক সাইজের হয়, যাতে স্টুডেন্টরা সেটা বুঝতে পারে, মানে পড়তে পারে সঠিকভাবে। নেক্সট বলেছে, the words and the structure already learned should be repeated in the further page so that the student could revise। এটা একটা ভালো জিনিস, যে কোনো বইয়ের দেখবে একটা শর্ট ফর্ম থাকে, মানে প্রথমে একটা টপিক থাকে, সেই টপিক থেকে কি জানলাম এরকম একটা লেখা থাকে, সেখানে লেখা থাকে যে এই টপিক থেকে বা এই জায়গা থেকে আমরা এই বিষয় জানলাম। তাহলে সেই এরকম যদি থাকে, তাহলে স্টুডেন্ট কি করতে পারে, খুব কম সময়ের মধ্যে সেটাকে একটা রিভিশন দিয়ে ফেলতে পারে। দ্য বাইন্ডিং শুড বি প্রপার, এবং এটা যেন বাইন্ডিংটা ঠিক হতে হবে, নাহলে বই ছিঁড়ে যাবে। গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশনও ভালো থাকতে হবে। এ লিস্ট অফ রেফারেন্স বুক, ওইখানে কোন কোন রেফারেন্স বুক থেকে এই বইটা তৈরি হয়েছে বা বইটার আইডিয়া নেওয়া হয়েছে সেটা মেনশন করা থাকতে হয়। কারণ যারা অ্যাডভান্স লার্নার হয়, তারা ওই বইটা পড়ে তাদের মানসিক যে খিদে, পড়াশোনার যে খিদে, সেটা মেটে না, তখন তারা ওই রেফারেন্স বইগুলো ওখান থেকে দেখে নিয়ে পড়তে পারে। গুড কোয়ালিটি পেপার শুড বি ইউজ, এবং সঠিক পেপার, ভালো পেপার ব্যবহার করতে হয় যাতে বইটা সহজে ছিঁড়ে না যায়। বলো, এর মধ্যে কোনো যদি অসুবিধা থাকে বলো। স্যার ওই 1 নম্বর পয়েন্টটা একবার বলে দিন না। ওয়ার্ড এন্ড কম্পোজিশন, এটা ওয়ার্ডগুলো এবং কম্পোজিশন, মানে যেভাবে বইটা তৈরি হচ্ছে সেটা যাতে একই, মানে সুন্দর হয় বা একই ধাতের হয়, এটা বলছে। ছোট বড় লেখা
বা কোনো জায়গায় অস্পষ্ট এরকম যাতে না হয়, তাহলে পড়ার আগ্রহ হারিয়ে যায় ছেলে মেয়েদের। কার কোনো প্রশ্ন থাকলে করো, একবার দেখে নাও। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলে যে টিএলএম এবং এলটিএম এর মধ্যে কি ডিফারেন্স আছে, তাই না? কোথায় গেলে? এই প্রশ্নটা তো করেছো। হ্যাঁ স্যার, টিএলএম কে এখন এলটিএম কেন বলা হয় বেশি, মানে এলটিএম বলা বেশি যুক্তিযুক্ত কেন, এটা কেন? জানতে চাইছিলাম। কে উত্তর দেবে? এর মধ্যে কেউ আছো, বলো। বাকি যারা আছো, যারা আগের ব্যাচে পড়েছো, একটু বলার চেষ্টা করো, দেখি বলো। এলটিএম স্যার এর একটা ফুল কথা ফর্ম বলবো। বলো। স্যার এলটিএম এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং টিচিং ম্যাটেরিয়ালস, কিন্তু এটা না আউট অফ টপিক, মানে এক্সাম রিলেটেড, কিন্তু এই টপিক মানে এই আসবে না মধ্যে পরীক্ষা। জিজ্ঞাসা করবো এখন না পরে করবো? বলো বলো বলো, জিজ্ঞেস করো, অসুবিধা নেই। ওই যে স্যার, ওই 22 সালের যে টেটটা হয়েছিল, যারা বিএড দিয়ে দিয়েছিল তাদের কি পুরো মানে ইনভ্যালিড করে দিয়েছে, নাকি শুধু 23-25 সেশনে যারা ইনভ্যালিড ডিএলএড করে করেছে তারা দিয়েছে, এই বিএড একটা রিক্রুটমেন্টে নোটিশ দিয়ে দিয়েছে পার্টিসিপেট তো, করতে পারেনি? যে বিএড দের টেট সার্টিফিকেট দেওয়া হবে না। দিয়ে দিয়েছিল। হুম। বিএড তো দিতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের উপরে তো দিতে পারবে না বোর্ড। এটা তো আর মানে পশ্চিমবঙ্গ। না না, ওই যে তারপরে যারা তারপরে যারা ডিএলএড করেছে, যেমন হ্যাঁ, 23-25-এ। করতেই পারে, কিন্তু যেহেতু তারা টেট পরীক্ষাটা দিয়েছে ওই বিএড ডিগ্রির বেসিসে, বোঝা গেল? টেট পরীক্ষাটা দিতে গেলে তো একটা হ্যাঁ মানে শিক্ষণ শিখন যে প্রশিক্ষণ নিতে হয়, এবার সেই প্রশিক্ষণটা হয় বিএড হবে, তাহলে নাই ডিএলএড। এবার যেহেতু বিএড দিয়ে তারা নিয়েছিল, তাই বিএড দিয়ে তারা পাশ করতে পারে, কিন্তু তাদেরকে ওই সার্টিফিকেটটা দেওয়া হবে না। পর্ষদ এরকম একটা নোটিশ জারি করেছিল। ও, না আমি শুধু জেনেছিলাম যে এই এই বইয়ে এখানে 23 পারবে না, আর এখানে তো ম্যাক্সিমাম আপনার ধরুন ওই বিএড দিয়ে যারা পাশ করেছিল 22 সালে, তারা বেশিরভাগই তো রয়েছে। হুম। ওর জন্য জিজ্ঞাসা করলাম। ওটা দেবে না ওরা, ওটা একদম ভেবে কোনো লাভ নেই, দেবে না, দিতে পারবে না, অনেক জটিলতা তৈরি হবে। আচ্ছা, কোথায় গেলে? তাহলে এখানে এই টিএলএম এ যে কটা প্রশ্ন আছে এগুলো সব কটা তোমরা করে ফেলবে। আর 1 নম্বর চ্যাপ্টার থেকে যে 9টা টপিক আমরা পড়িয়েছি, আমি একটু রিভিশনের জন্য পড়াও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে টিএলএম এবং এলটিএম কেন বলা হয়, তাই তো? দেখো, টিএলএম হচ্ছে কি টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটা তো একটা ট্র্যাডিশনাল মেথড, বহু যুগ ধরে এটাই চলে আসছে। বর্তমানে কনসেপ্ট হচ্ছে কি এলটিএম, অর্থাৎ লার্নিং টিচিং মেটেরিয়াল। এখানে লার্নিংটাকে আগে গুরুত্ব দেওয়া হয়েছে, তারপরে টিচিং, তারপরে মেটেরিয়ালস। আর আগেরটা ছিল প্রথমে টিচিং, তারপরে লার্নিং, তারপরে মেটেরিয়ালস। দেখো, এই কথাটার মধ্যে টিচিং, তারপরে লার্নিং, তারপরে মেটেরিয়ালস আছে, তার মানে টিচার সেন্ট্রিক পড়াশোনা ছিল আগেকার, অর্থাৎ টিচার সেন্ট্রিক এডুকেশন ছিল। কিন্তু বর্তমানে তো টিচার সেন্ট্রিক পড়াশোনা নেই, বর্তমানে কি সেন্ট্রিক? চাইল্ড সেন্ট্রিক। তার জন্য শিখনটাকে আগে স্টুডেন্ট সেন্ট্রিক বা চাইল্ড সেন্ট্রিক, তাহলে শিখনটাকে আগে, পরে টিচিংটাকে আসছে। তার জন্য এলটিএম করা হয়েছে প্রথমত। এটা এটা বেসিক কারণ, এটা সর্বপ্রথম কারণ এটা, কিন্তু দুটো বিষয় কিন্তু সেম। টিএলএমও যা করানো তো এলটিএমও তাই করানো হয়, দুটো সেম।
শুধু নামটা চেঞ্জের এই কারণেই হয়েছে যে যেহেতু আগে টিচার সেন্ট্রিক পড়াশোনা ছিল তাই ছিল টিএলএম, এখন লার্নার সেন্ট্রিক পড়াশোনা তাই এলটিএম করা হয়েছে। আর একটা পরিবর্তন এসছে, সেটা হচ্ছে আগেকার যে ট্র্যাডিশনাল যে সমস্ত টিএলএম গুলো ছিল সেগুলো অবসোলেট হয়ে গেছে বহু, মানে অনেক কিছুই যেগুলো আমরা আমাদের এখন আর দরকার নেই। তো বর্তমানে অনেক নতুন ধরনের এলটিএম এসছে যেগুলো অনেক বেশি পরিমাণে উপযোগী এবং যেগুলো অনেক বেশি পরিমাণে শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে বাচ্চারা নিজেরাই অনেক কিছু ওই টিএলএম এর মাধ্যমে বা ওই এলটিএম এর মাধ্যমে শিখে যাচ্ছে, সেই জন্য ওই এলটিএম কথাটা আনা হয়েছে। ঠিক আছে, মেইন যে কারণ সেটা বলেই দিলাম, চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশনের বিষয়টা আসছে সেই কারণেই এলটিএম নামকরণ বা পরিবর্তন হয়েছে। আমাদের এখন অবধি আমরা ঠিক যা যা আছে টপিক পড়িয়ে ফেলেছি, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে। আমরা আপাতত 9টা মতো টপিক পড়িয়ে ফেলেছি এখন অবধি, যা যা পড়েছি সেখানে 9টা টপিক প্রায় আমরা পড়িয়ে ফেলেছি। এবার এই 9টা টপিক যা যা আমরা পড়িয়েছি, এই টপিকগুলোর মধ্যে আমরা একটা যদি পরীক্ষা নিই, মানে শুধুমাত্র এই টপিকগুলোর মধ্যে যদি একটা পরীক্ষা নিই তাহলে কেমন হয়? আমি ইংলিশে কথা বলছি কিন্তু অন্য সাবজেক্ট নয়, আমার সাবজেক্টটাকে বলছি, তারপর না অন্য সাবজেক্ট পরে ব্যবস্থা করব। আমাদের যে টপিকগুলো হয়েছে, যারা প্রথম থেকে ক্লাস করনি তারা একবার দেখে নাও। প্রথমে দেখো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং স্পিকিং, ক্রিটিক্যাল পার্সপেক্ট অফ রোল অফ গ্রামার, চ্যালেঞ্জেস অফ টিচিং, ল্যাঙ্গুয়েজ স্কিলস, অ্যাপ্রোচ, মেথড, এগুলো হয়ে গেছে। ইভ্যালুয়েশন অফ স্পিকিং, লিসনিং ইত্যাদি হয়ে গেছে। আর আজকে হচ্ছে 9 নম্বর টপিক, সেটা হচ্ছে টিএলএম। অর্থাৎ এই 9টা টপিক আমরা করিয়ে ফেলেছি। এই 9টা টপিকের মধ্যে যদি তোমরা বলো 9টা না দিয়ে প্রথম 5টা টপিক যদি আমরা দিই, প্রথম 5টা টপিকের মধ্যে যদি একটা পরীক্ষা নিই কেমন হয়? অথবা যদি তোমরা বলো 9টা টপিক, তাহলে 9টার মধ্যেই নিতে পারি। আমাদের কিন্তু আর বেশি বাকি নেই, 10, 11, 12, 13 চারটে মাত্র টপিক আমরা পড়ালে কিন্তু আমাদের সিলেবাস শেষ, মানে বেসিক্যালি সিলেবাস শেষ। এরপরে গ্রামার বলে তো লিখে দিয়েছে, কিন্তু গ্রামার তো পার্টিকুলার কোনো টপিক নেই, ওগুলো তো আমরা প্র্যাকটিস করবো, নানা ধরনের গ্রামার, কিন্তু আমাদের সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। দুটো কাজ করব, শুধু গ্রামার প্র্যাকটিস করবো আর তার সাথে সাথে কম্প্রিহেনশন প্র্যাকটিস করব, কিন্তু সিলেবাস আর 4টে টপিক পড়ালেই, মানে 4টে ক্লাসেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাওয়ার কথা, কথা বললে শেষই হয়ে যাবে। তার মধ্যে দুটো টপিক খুব সহজ আর বাকি দুটো টপিক একটুখানি কঠিন আছে বা বোঝার বিষয় আছে। তাহলে উপরের এই বিষয়টা থেকে কটা টপিকের পরীক্ষা নিলে তোমাদের সুবিধা হয়? স্যার 9টাই নিন, তাহলে অনেক রকমের কোশ্চেন পাবো আমরা। বাকিদের একটু সবাই বলো। 3টে করে দুবারে নিন স্যার। 3টে করে দুবার? 3টে করে টপিকে পরীক্ষা নেওয়া যায় না, কারণ 3টে টপিক তো ছোট ছোট টপিক। 3টে স্যার 9টা টপিক 5টা আছে, করে 3টে হলেই করে ভালো দুবার কি হয়। করে হয়? 3টে 3টে তো 6টা হয়, 3টে পরীক্ষা নিতে হবে তাহলে। এটা তো টপিকের পরীক্ষা, এগুলো তো সব হয়ে 5টা গেছে করেই তোমাদের। নিন স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। 5টা করে টপিকেরই পরীক্ষা নিচ্ছি। প্রথমে 1 থেকে 5-এর পরীক্ষা, তারপরে নেক্সট দিন আমরা 10 নম্বর টপিক পড়িয়ে ফেলবো। নেক্সট দিন পড়ানোর পরে আবার 6 থেকে 10-এর পরীক্ষা। তাহলে 5টা টপিক হয়ে গেল দুদিনে, আর নেক্সট দিন ক্লাস করিয়ে তারপরে পরীক্ষা হবে। তাহলে তোমাদের এই সপ্তাহের কালকে পরশু তো ক্লাস হচ্ছে না, সরস্বতী পুজোর জন্য ছুটি, এনজয় করো, ঘোরো ফেরো, মজা করো, কোনো বিষয় নয়, পরীক্ষা হবেই, এগুলো নিয়ে খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই। আর তারপরে আবার যখন ক্লাস শুরু হচ্ছে নেক্সট উইক আমি ক্লাস নেব, নেওয়ার পর তোমাদের হচ্ছে গিয়ে আগে পরীক্ষা নেবো, 1 থেকে 5 নম্বর টপিকের উপরে পরীক্ষা নেবো আর 10 নম্বর টপিক পড়াবো। আর নেক্সট ক্লাসে মানে পরের সপ্তাহে গিয়ে আবার 10 মানে 6 থেকে 10 অব্দি টপিকের পরীক্ষা নেব। ঠিক আছে, ওকে? একটু রেসপন্স স্যার করতে হবে। আজকে সোশ্যাল স্টাডিজের ক্লাসটা কবে হবে? বলে দেবো ওটা, অন্য টিচার যুক্ত হচ্ছে, সোশ্যাল স্টাডিজ নিয়ে কোনো সমস্যা নেই, বলে দেবো ওটা। আচ্ছা, সায়েন্সের পিডিএফটা দেবেন বলেছিলেন। সায়েন্সের পিডিএফটা একটুখানি অ্যাডিং, স্যার বলেছিলেন যে নোট দিয়েছেন, একটা টপিকের একটু অ্যাড করা বাকি আছে। আর সায়েন্সের টপিকের তো 3টে টপিক এখনো পড়ানো বাকি। ওনার ক্লাসের টাইমিংটা একটু চেঞ্জ করার জন্য আজকের ক্লাসটাও অফ মানে রাখা হয়েছে। সায়েন্সের নেক্সট দিন সায়েন্সের স্যার ক্লাস নেবেন, আমি কবে নেবেন আমি বলে দিচ্ছি, সেই দিনই তোমাদের সায়েন্সের বইও পেয়ে যাবে, উনিই দিয়ে দেবেন।
আমি বলেছিলাম সেদিনই দিয়ে দেবো, কিন্তু পরে করতে গিয়ে দেখলাম যে একটা টপিকে অ্যাড নেই ওর মধ্যে, তার জন্য দেইনি। আচ্ছা তাহলে স্যার আমাদের আমাদের ওকে। সাথে 1 বইটা থেকে 5 অবধি যে পরীক্ষা নেক্সট উইকে, এটা কনফার্ম তাই তো? কোনো অসুবিধা নেই তো কারো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ডেট আমার হচ্ছে বুধবার, পর ক্লাস আছে নেক্সট বুধবার। সেই দিন কিন্তু তোমাদের 1 থেকে 5 নম্বর অব্দি টপিকের পরীক্ষা হচ্ছে, আর 10 নম্বর টপিক আমি তোমাদেরকে পড়াবো। আর তারপরের দিনের ক্লাসে আমরা 6 থেকে 10 অব্দি টপিকের পরীক্ষা নেব। এই পরীক্ষাগুলো ক্লাস টেস্ট, তোমরা আদৌ ওই টপিকগুলো পড়েছো কিনা সেটা দেখারই বিষয়। মূলত প্রশ্নপত্র বেশিরভাগই তোমাদের এই টপিকের শেষে যে প্র্যাকটিস সেট থাকে, 10টা 15টা বা 20টা করে কোশ্চেন থাকে, সেখান থেকে বেশিরভাগ আসবে, আর কিছু প্রশ্ন ওই রিলেটেড বাইরে থেকে আসবে, অর্থাৎ টপিকের মধ্যেই থাকবে বাট বাইরে থেকে আসবে। সেটা তো কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, নিজের মতো করে টপিকটা ঠিকঠাক পড়লে উত্তর দেওয়া কঠিন হবে না। ওকে, ঠিক আছে, স্যার বলো। সোশ্যাল স্টাডিজের বইটা সোশ্যাল সোশ্যাল স্টাডিজের বইটা রেডি হয়নি? থেমে আছে, অসুবিধা নেই, দিয়ে দেবো আমি। একটু এই ইন্টারভিউ একটু নানা ধরনের সমস্যার মধ্যে আছি বলেই করতে পারিনি, ও দিয়ে দেবো আমি, চিন্তা নেই। তোমাদের পরীক্ষা নিয়েও হেলদোল নেই, সেই কারণে আমি দিয়ে দেবো। আর সোশ্যাল স্টাডিজের একটা কাজ আমি করছি আজকেই, তোমাদের আজকে অবধি 14টা টপিক ওই স্যার পড়িয়েছেন, ওনার ওই 14টা টপিকের যে নোট, তার মধ্যে কিছু একটু রেকটিফিকেশন করা হয়েছে, ওই 14টা টপিকের নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ 1 থেকে 14 নম্বর অবধি, 1 থেকে 13 নম্বর অবধি ক্লাস হয়েছে, সেটার সম্পূর্ণ নোটটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, সোশ্যাল স্টাডিজ হ্যাঁ পিডিএফ খুব করে ভালো দিয়ে হয় দিচ্ছি। তাহলে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমার ক্লাসে মোস্ট প্রবাবলি ওই অ্যাপ্রোচেস মেথড, এই ক্লাসটার বোধহয় আপলোড করা নেই অ্যাপে, তাই না? এটা দুটো পার্টে ক্লাস 7 নিয়েছিলাম, নম্বর ক্লাস নেই। এটা দুটো পার্টে ক্লাস নিয়েছিলাম, কোনো পার্টটাই নেই না একটা পার্ট নেই? স্যার একটা পার্ট আছে স্যার। সেকেন্ড পার্টটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি সেটাই দেখলাম যে একটা পার্ট এখানে আছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি। তাহলে এত এইটুখানি থাক, এইটুখানি কথা বললাম যতটুকু, এটুকুই স্যার থাক। সিডিপি স্যার 9টা ক্লাস রেকর্ডেড আছে স্যার অ্যাপে, বাকি ক্লাসগুলো তো স্যার দেখতে পাচ্ছি না। আপার প্রাইমারিতে আছো না প্রাইমারিতে আছো? দুটোই স্যার, আপার প্রাইমারি প্লাস প্রাইমারি। কিন্তু সিডিপি তো সবকটাই দেওয়া আছে, ধরো একটা স্যার ইভিএস এর আমি ক্লাসটা স্যার দেখতে পাচ্ছি না স্যার। আপারটা না আছি স্যার স্যার, নেই, আমিও আপার স্যার প্রাইমারিতে সেগুলো নেই পাচ্ছি স্যার। না। দাঁড়া ধরো 1 মিনিট। নেই স্যার আপার প্রাইমারিতে। আপার প্রাইমারিতে নাও থাকতে পারে, সেই জন্য তো জিজ্ঞেস করে নিলাম যে কোনটায় আছো। আপারটায় নাও থাকতে পারে, প্রাইমারিতে সবকটাই আছে, দেখে নিচ্ছি, 1 মিনিট ধরো, দেখেই বলছি। 14টা অব্দি ক্লাস আর স্যার আছে, ইভিএস এর 14টাই ক্লাসগুলো আছে, স্যার নেই স্যার। 14টা ক্লাস ইভিএস হচ্ছে এর ক্লাস সবকটাই আছে, এটা হচ্ছে প্রাইমারিতে। আপার প্রাইমারিতে বলছো নেই, দাঁড়াও, আপার প্রাইমারিতে সিডিপি, হ্যাঁ নেই। ঠিক আছে, 9 থেকে 10, 11, 12, 13, 14, 5টা ক্লাস এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি, দেখো দিয়ে দিয়েছি আর অলরেডি। স্যার বলছিলাম স্যার ইভিএস এর ক্লাসগুলো স্যার নেই স্যার। কোন ব্যাচে আছো? প্রাইমারি প্লাস আপার প্রাইমারি। প্রাইমারি ব্যাচ থেকে দেখো, আপার প্রাইমারি ব্যাচ থেকে দেখতে পাবে না, দুটো ব্যাচ থেকে দেখা যায় না। যে আপার প্রাইমারিতে তো আচ্ছা স্যার। ইভিএস সাবজেক্টটাই নেই, সেই জন্য ওখানে নেই, ওই গ্রুপটাতে নেই, আচ্ছা স্যার, একটা গ্রুপ থেকে দেখতে ঠিক পাবে। আছে ঠিক আছে আচ্ছা স্যার। দেখো, আমি সিডিপির সমস্ত ক্লাস আপার প্রাইমারিতে দিয়ে দিচ্ছি, দেখো। আপার প্রাইমারিতে এটা তো আগেই জানানোর কথা ছিল, কিছুই তোমরা জানাওনি। না এটা স্যার, আগের ডেটে বলেছিলাম আপনাকে। বলেছিলাম আপডেট স্যার, কিন্তু আমিও দেখো বলেছিলাম। দিয়ে দিয়েছি, দেখো এক এক করে আপডেট হয়ে যাচ্ছে। 10 নম্বর দিয়ে দিলাম, 11, 12, 13, 14 পেয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, তাহলে এতদিন থাক, যেটুকু বলেছো আমি করে দিচ্ছি এক্ষুনি। এফডি থাক, নেক্সট দিন পরীক্ষা দিও। চলো আজকে ক্লাসটা এটা অব্দি থাকুক, আমি তোমাদের এই আপলোডটা করে দিচ্ছি আর এক্ষুনি। স্যার এই ম্যাথের ক্লাসটা, স্যার আমাদের আপার প্রাইমারি ব্যাচে ম্যাথের ক্লাসটাও নেই 10 আর 17 তারিখের। আপার প্রাইমারিতে ম্যাথ নেই, কিন্তু প্রাইমারি ব্যাচ থেকেই দেখতে হবে। আপার প্রাইমারিতে না সোশ্যাল আমি তো স্টাডিজ, শুধু আপার প্রাইমারি সায়েন্স ব্যাচে আছি, সেই ওই জন্য জন্যই দেখতে বলছি পাচ্ছ আর না। কি। ঠিক আছে, দিচ্ছি ওটা। হ্যাঁ, হুম, 10 আর 17 নেই। আর 8 তারিখের পরে ওই 15 তারিখে যে ক্লাসটা বেঙ্গলি, সেইটাও নেই বেশ ঠিক আছে, আপার প্রাইমারি তুমি সায়েন্স একটু লিখে ব্যাচে। দাও আমাকে, হ্যাঁ দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি মেসেজ স্যার করবো। বেঙ্গলি ক্লাসে স্যার ওই পিডিএফ 10, গুলো কি 11, পাবো না?
বেঙ্গলি ক্লাসের বই নিয়ে নিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের বই নিয়ে নিতে হবে। বই সমাজকে বেঙ্গলি টাকা ক্লাসের তৈরি কোনো করে পিডিএফ রেখেছে। কিন্তু গ্রুপে পাইনি। বেঙ্গলি ক্লাসের বই নিতে হবে, বইয়ের মধ্যেই সবকিছু আছে। ও ওটা স্যার এক্সট্রা আলাদা টাকা দিতে হবে ওটার? হ্যাঁ, বই তো সবাই এখানে নিয়ে নিয়েছে, বেশিরভাগ বই আমাদের শেষ হয়ে গেছে, অনেকে টাকা দিয়ে বই এখনো পায়ওনি। তুমি বই নিয়ে নাও, পিডিএফ তুমি প্রিন্ট আউট আচ্ছা করে আরো অনেক বেশি টাকা যাবে। বই নিয়ে নিও এবং ওটাই তোমার পক্ষে বেশি উপকারী। পোস্টালে চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, চলে আসবে, ফোন করে নিও, আমাকে বলে দেবো ডিটেলস। দেখো সিডিপি আপলোড হয়ে ঠিক যাচ্ছে ক্লাস। আছে। ঠিক আছে, আজকে তাহলে এত অবধি থাক, টাটা।